নমস্কার, গুড ইভিনিং সকলকে। দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের ফেসবুক লাইভে আরও একবার আপনাদের স্বাগত। আপনারা সকলেই জানেন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। কালকেও আপনারা দেখতে পাবেন অঞ্জন দত্তের ইন্টারভিউ সরাসরি আমাদের চ্যানেলে। তবে আজ আগে আমরা মহানগরের সবথেকে আলোচিত বিষয়বস্তু যেটা ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যৌথ দ্বৈরথ আদৌ কোন দিকে টার্ন নিচ্ছে সেই নিয়ে আলোচনা করতে আমরা সরাসরি উপস্থিত হয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের সচিব কল্যাণ মজুমদারের বাড়িতে। উনি আমাদের সঙ্গে আছেন এবং অজস্র প্রশ্ন আপনাদের সমর্থকদের আছেন। কালকে থেকে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন প্রশ্ন সমর্থকরা করেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর সকলে মিলে খুঁজছে। আশা করি সমস্ত উত্তর আজকে উনি দিতে পারবেন এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন সরাসরি ক্লাব সচিব কল্যাণ মজুমদারের কাছে পৌঁছে দেওয়ার। প্রথমে আপনাকে স্বাগত দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। যেটা কালকে হঠাৎ করে একটা প্রেস রিলিজ করা হয়েছে, যদিও হঠাৎ করে শব্দচয়নটা ভুল, দীর্ঘ টালবাহানার পর শ্রী সিমেন্টের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ কোন দিকে যাবে এই নিয়ে তো একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল ময়দান শুধু নয় ভারতীয় ফুটবল মহলে। সেখানে ইস্টবেঙ্গল ক্লাব থেকে কালকে একটা প্রেস রিলিজ করা হয়েছে যেখানে আপনারই সই, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে এখানে আমি একটু পড়ছি তাহলে সমস্ত দর্শকদেরই সুবিধা হবে, যে এগ্রিমেন্ট ক্লাবের মৌলিক অধিকারে নেই, যে এগ্রিমেন্টে ক্লাবের মাঠ, লোগো, ক্লাবের নাম, টেন্ট সমস্ত কিছু চিরতরে নিয়ে নেওয়ার বা ব্যবহারের শর্তাবলী রয়েছে, যে এগ্রিমেন্টে ক্লাবের কোটি কোটি সদস্য সমর্থকদের চিরকালীন আত্মা অভিমানে আঘাত লাগছে। এই আত্মা অভিমানে আঘাত কোন কোন বিষয়গুলোর উপর সমর্থকদের উপর আঘাত নেমে আসতে পারে বলে আপনাদের মনে হয়েছে স্যার? আমাদের মনে হচ্ছে না, এবার বুঝতে হবে এটা। তার আগে বলিনি এই প্রেস রিলিজটা আমাদের কেন করতে হলো। টালবাহানা দীর্ঘকাল ধরে চলছে, কিন্তু আমরা লক্ষ্য করছিলাম মিডিয়া শতপ্রবৃত্ত হয়ে ক্লাব বিরোধী একটা মন্তব্য বা বক্তব্য বাজারে চালু করার চেষ্টা করছে। তারা কখনো জানার চেষ্টা করেনি যে কি কারণে আমাদের সঙ্গে মতদ্বৈততা চলছেই, কেন আমরা কোনো একটা মীমাংসায় পৌঁছতে পারছি না। তখন আমাদের মনে হলো যে আমরা এবারে অনেকেই দাবি করছিল আমরা সব শর্তগুলো জানতে চাই। তার আগে বলে এই শর্ত জানতে চাওয়া সম্পর্কে গত বছর আমাদের যে ছোটোখাটো অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল এবং তারও পরে গত 13ই আগস্ট হোটেল হিন্দুস্থানে আমাদের যে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানেও কিন্তু আমরা বলেছিলাম যে কোনো সদস্য সমর্থক যদি এই সম্পর্কে কিছু জানতে চান লিখিতভাবে ক্লাব সচিবের কাছে আবেদন করুন, 3 থেকে 7 দিনের মধ্যে আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে। একটাও আবেদন আসেনি, বছর ঘুরে গেছে। তাতেই বোঝা যাবে যে যারা এগুলো ওই তোমাদের ভাষায় সোশ্যাল মিডিয়ায় ভীষণ সরগরম করে রাখে তারা কতখানি ক্লাবের সম্পর্কে আগ্রহী এবং সম্পৃক্ত এবং আসলেই উদ্যোগী বা উৎসুক সত্যগুলোকে জানার জন্যে। যাই হোক, এবার আসি যে সদস্যদের কোথায় লাগছে, তাহলে বুঝতে হবে কী কী শর্ত ওরা রাখছে। সে কয়েকটা শর্তের কথা না বললে বোঝা যাবে না। প্রথম শর্তই হচ্ছে ক্লাবে সদস্য সমর্থকরা যখন খুশি যেতে পারবে না, সপ্তাহে 3 দিন 4টে থেকে 8টার মধ্যে যেতে হবে উইথ মেম্বারশিপ কার্ড এবং আধার কার্ড অথবা ভোটার কার্ড ইত্যাদি নিয়ে তাকে যেতে হবে। সপ্তাহে 3 দিনই মাত্র। কেউ যদি অন্যরা সমর্থকদের সদস্যদের কথা, সমর্থকরা ঢুকতেই পারবে না। সমর্থকরা যদি ক্লাবে ঢোকে দে উইল বি প্রসিকিউটেড ফর ট্রেসপাসিং। এই যে শব্দটা, দে উইল বি প্রসিকিউটেড ফর ট্রেসপাসিং। আমি ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছিলাম জানার জন্যে পৃথিবীর কোনো ক্লাবে, কোনো ধরনের ক্লাবে, স্পোর্টস, সোশ্যাল
এই ধরনের কোনো শর্ত আছে কিনা? কেউ বলতে পারেনি যে কোথায় এই ধরনের শর্ত আছে যে ক্লাবে ঢুকলে আমাকে ট্রেসপাসিং করা হবে, বলা হবে। কেউ কখনো বলে না। স্পোর্টস ক্লাবে তো অসম্ভব বলা। যাই হোক, এটা একটা শর্ত ওটার। দ্বিতীয় শর্ত, আমরা যে মিটিং করব, এক্সিকিউটিভ কমিটি মিটিং বা কোনো অনুষ্ঠান যদি ক্লাবের প্রেমিসের মধ্যে করতে চাই, তাহলে অন্তত 7 থেকে 10 দিন আগে ওদের কাছ থেকে অনুমতি চাইতে হবে। তারা অনুমতি দিলে তবে আমি এটা করতে পারবো, না এটা করতে পারবো না। সেক্রেটারি প্রেসিডেন্টের জন্যে ক্লাবের মধ্যে একটি ঘর থাকবে। তারা পূর্ব নির্দিষ্ট সময় অনুযায়ী সেখানে বসতে পারবেন। যেদিন থেকে এগ্রিমেন্ট যদি সই হয়, সেদিন থেকে ক্লাব কোনো নতুন মেম্বার নিতে পারবে না। ক্লাব রুলে কোনো পরিবর্তন করা যাবে না। আর হচ্ছে, ক্লাবের তো অলরেডি আমাদের যে সমস্ত প্রপার্টি যা কিছু আছে সব উইল তারা সমস্ত দখল করে নেবে, কিন্তু কোথাও বলছে না অ্যাট হোয়াট প্রাইস। এই যে 1 বছর বা 2 বছর যা আমাদের সঙ্গে সম্পর্ক চলছে, এখনো পর্যন্ত আমি খুব জোর দিয়ে নির্দিষ্ট হয়ে বলতে চাইছি, ক্লাব ওদের কাছ থেকে একটি পয়সা, রিমেম্বার, একটি পয়সাও এখনো ক্লাব পায়নি, নেয়নি, প্রশ্নই আসে না। একটি পয়সাও না। ওরা মুখে বলছে আমাদের 25 কোটি টাকা 30 কোটি টাকা খরচা হয়েছে, এটা কী হয়েছে আমরা কিছু জানি না। খরচা হতেই পারে। গত বছর টিম করেছিল, গোয়াতে রেখেছিল, খেলেছে। কি টিম হয়েছে, কি শর্তে নেওয়া হয়েছে, কাদের নেওয়া হয়েছে, কিছুই আমরা জানি না। আমাদের সঙ্গে পরামর্শ কখনো করেনি। যদিও মূল এগ্রিমেন্টে লেখা ছিল যে জয়েন্টলি এগুলো করা হবে। জয়েন্ট তো দূরের কথা, আমাদের অবহিত পর্যন্ত করা হয়নি যে আমরা এই প্লেয়ার নিচ্ছি, এই কোচ নিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কাজে ওই সম্পর্কে 50 কোটি না 100 কোটি আমাদের কোনো জ্ঞানগম্যি নেই। সেটা যা কিছু বলতে পারে, আমাদের 100 কোটি খরচা হয়েছে, 500 কোটি খরচা হয়েছে, কেন কেউ তো কিছু জানি না, ওরা যা বলবে তাই। কাজেই ওই সম্পর্কে আমাদের কোনো মন্তব্য থাকা উচিত নয়, আমরা করছিও না। তোমার খরচ করে ভালো, কিন্তু তুমি বলছো সমস্ত প্রপার্টি, রিমেম্বার তোমার হাতে যারা আছে, আমাদের কিছু নিজস্ব প্রপার্টি আছে, লাইক আমাদের ওই রাজডাঙ্গার একাডেমি হাউস, জলপাইগুড়িতে আমাদের একাডেমি হাউস, ওদের আমাদের একেবারে নিজস্ব, সেগুলো ওরা নিয়ে যাবে। ক্লাব প্রেমাইসেস সবটা ওরা নিয়ে নেবে। তুমি জানো কিনা আমি জানি না, আমরা ক্লাবে দোতলা করেছি, গিয়ে দেখেছো কিন্তু দোতলাটা, গিয়ে দেখে আসতে ছুঁড়েই দেয় থাকাতে পারো। সবটাই ওরা নিয়ে নেবে, সব ফর ফ্রি। তার জন্যে ক্লাবকে একটি পয়সাও তারা দেবে না। এই যে 1-1.5 বছর ধরে আমরা মাঠ বা প্রেমাইসেস মেনটেন করছি, তারও তো খরচা আছে, এই খরচা আমরাই বহন করছি। ওরা একটি পয়সাও দেয়নি। বলে আমরা সেদিনও বলেছে, আমি যদি প্র্যাকটিস করতে আসি তাহলে পূর্ব অনুমতি নিয়ে দর্শকরা, মানে আমাদের সমস্ত সদস্যরা ওই প্র্যাকটিস দেখতে আসতে পারে পূর্ব অনুমতি নিয়ে, যদি ওখানে হয়। এই প্রশ্নের উত্তর নেই, তুমি যে প্র্যাকটিস করতে আসবে কোথায় আসবে, সে মাঠে মেনটেন কে করবে? এবং সে প্র্যাকটিস করার সঙ্গে যে কোনো খেলাতে অঙ্কতে প্রচুর লোকজন, নানা রকম ব্যবস্থার প্রয়োজন হয়, সেসব কে করবে? এসব উত্তর নেই কিছু। যদিও ধরে নিই যে তর্কের খাতিরে আমরা সেসব ব্যবস্থা করে নিয়েই আসবো, ভালো কথা, কিন্তু মাঠটা তো তুমি করে নিয়ে আসতে পারবে না। মাঠ তো তুমি পকেট থেকে বের করতে পারবে না। মাঠ তো আমাকে মেনটেন করতে হবে, আমাকেই দেখতে হবে, সেটার খরচ কে দেবে? এ সম্পর্কে কোনো বক্তব্য নেই। যাই হোক, আমাদের মূল প্রশ্নে আসি। এই যে যুক্তিগুলো বললাম যে সদস্য সমর্থকদের এই অনুশাসন মানতে পারেন, দে মে বি প্রসিকিউটেড ফর ট্রেসপাসিং, এটা কি ওদের আমার সদস্যদের সম্মান বাড়ায়, নাকি ডাজ ইট নট হার্ট দ্য ভেরি সেলফ রেসপেক্ট অফ আওয়ার মেম্বার্স? এইখানটায় আমার প্রবল আপত্তি। শুরু থেকে এই ধরনের অ্যাটিচিউডটা ওদের ছিল, এবং সেখানে এবারে একদম স্পেল আউট করেছে। কাজে আমরা
অবভিয়াসলি তীব্র আপত্তি করছি এবং কখনোই তো মানব না, পরিষ্কার বলেই দিয়েছি আমরা কিছুতেই মানব না। এটাই ছিল তোমার প্রথম প্রশ্ন হয়েছে। এবং সিসিএমের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা তো টার্ম শিটটাই সই করেছেন এবং টার্ম শিটের উপর ভরসা করে এত কোটি টাকার একটা টিম হয়েছে, এত প্লেয়ার শেষ মুহূর্তে জোগাড় করা হয়েছে, ফাউলারের মতো কোচ এসছে, তাহলে টার্ম শিটে সই করার সাথে মূল এগ্রিমেন্ট করার এত কেন টালবাহানা করা হলো ক্লাব থেকে? টার্ম শিটের সঙ্গে যদি ঠিক মতন এগ্রিমেন্ট হতো তাহলে আমাদের প্রতিবাদ করার না অসঙ্গত না সম্মতি না দেওয়ার কোনো কারণ ছিল না। এই যে কথাগুলো বললাম এর কোনোটাই টার্ম শিটে নেই। আরও একটা কথা এখনো বলিনি, সেটা হচ্ছে টার্ম শিটে ছিল যেদিন এগ্রিমেন্ট শেষ হবে, যে করেই হোক, নিজেরা চলে যাই, দুপক্ষ সম্মতি মিলে হোক, যেদিন এগ্রিমেন্ট সই হবে বা ওরা চলে যাবে সেদিন সমস্ত আমাদের স্পোর্টিং রাইট ক্লাবকে ফেরত দিয়ে দেবে। দিস ওয়াজ ভেরি ক্লিয়ারলি স্টেটেড ইন দ্য টার্ম শিট। এগ্রিমেন্ট ওরা সে কী বলছে এবং কালকেও একই কথা বলছে, মানে সর্বশেষ যেটা পাঠিয়েছে। প্রথম কথা তো বলে ওরা যাবই না, আমার ক্লাবের তরফ থেকে ওকে হটাবার কোনো উপায় নেই, এটা একপক্ষীয় সিদ্ধান্ত। ওরা যদি যায় কিন্তু তাহলে তোমাকে স্পোর্টিং রাইট ফেরত দেবে না, পারপেচুয়ালি ওটা ওদের কাছে থাকবে। এটাই একটা উদাহরণ শুধু বললাম। তো সেখানে টার্ম শিটের কথা বলাটা অনুচিত। আমরা বহুবার বলেছি টার্ম শিটে যা যা ছিল সেখান থেকে আমরা সরছি না। টার্ম শিটগুলো ফলো করো, আমরাও মেনে নেব। তুমি টার্ম শিট অতিক্রম করে নতুন নতুন শর্ত যোগ করছো, সেটা আমরা কেন মানব? সেটা মানা সম্ভবই নয়। এছাড়া আরেকটা বিষয় যেটা বলা হচ্ছিল বারবার, যে ওনারা বলছিলেন যে মূল এগ্রিমেন্টে সই করার পর আপনাদের তরফ থেকে দুজন ডিরেক্টর থাকবেন, আলোচনার স্তরটা তখন তো খুলে যেত। আলোচনার আগে যদি দরজাটা বন্ধ করে দেওয়া হলো, আলটিমেটলি তো ইস্টবেঙ্গল ক্লাবের টিমটা হলো না। এটা কি তোমার মনে হয় তুমি সিজন সাংবাদিকতা করছো যে আমি যদি আগেই সই করে দিয়ে দিই তারপরে আমার কোনো বার্গেনিং পাওয়ার থাকবে? কখনোই সেটা হয়? আগে সই করো তারপরে কথা বলবো। কোথাও হয়? কোথাও কোনো ট্রেড ইউনিয়ন, কোনো কোম্পানি, কোনো পলিটিক্যাল ডিসকাশনে হয় আগে সই করে নাও পরে আলোচনা করবো? কোথাও পৃথিবীর কোথাও কোনো ক্ষেত্রে হয়েছে এটা? আমি একটা তুচ্ছ উদাহরণ দিচ্ছি। যখন পাত্রপাত্রীরা বিয়ে নিয়ে কথা বলতে বসে দুই পরিবারে, তখন কি হয়? আগে বিয়েটা হয়ে যায় তারপরে শর্ত নিয়ে কথা বলবো? হয় না তো? একই ব্যাপার। আমার আগে পরে তো কোনো কথা প্রশ্নই আসে না। আর দুজন ওরা ছাড়বে 10 জনের মধ্যে আমাদের দুজন, আমি তাও প্রথম থেকেই আউট অফ পাওয়ার হয়ে যাচ্ছি। আমি কী করে ফাইট করবো ওখানটা? ওরা তো রেজলিউশন দুজনকে, এটাও আছে ওরা ইচ্ছে করে রেজলিউশন দিয়ে আমাদের দুজনকে বেরো করে দিতে পারে, তারা তো নিষ্কণ্টক হয়ে যাবে। আজ কী করে মানবো এগুলো? এছাড়া যেটা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ সিসিমেন্টের পক্ষ থেকে করা হয়েছে, আপনি হয়তো জানেন যে আপনাদের তরফ থেকে স্পোর্টিং রাইটসটা দেওয়া হয়েছিল সিসিমেন্টে, তা সত্ত্বেও কন্যাশ্রী কাপে মহিলাদের টিম বা ক্রিকেট টিম করেছিল ইস্টবেঙ্গল ক্লাব, সেটাও একটা বৃহৎ একটা কি এটা লিখিতভাবে জবাব দিয়েছি। প্রথম কথা, লেডিস টিম যখন করা হয় ওদেরকে প্রথম চিঠি জবাব দেওয়া হলো, লেডিস টিমের জন্য চিঠি এসেছে আগে থেকে, তোমরা কি করবে, কিছু করবে কি? ওরা চুপ করে কোনো জবাব দিল না। আমরা দেখলাম যদি এখন না খেলি তাহলে তুমিও জানো যে আইএফএ থেকে আমাদেরকে স্ক্র্যাচ করে দেবে। আমরা ধরে করে কোনো রকমের টিমটা করলাম, করে ওই নামেই খেললাম, ইস্টবেঙ্গল নামে খেলিনি, ওই নামেই খেললাম। এবং যে পুরস্কার মানে আমরা রানার্স হয়েছিলাম বোধ হয়, যে টাকাটা সেই টাকার চেকটা ওদের নামে পাঠিয়ে দিলাম। ওরা চেকটা খুব ইয়ে করে আমরা তো আমাদের আইএফএকে যে ফেরত দিয়ে দিল। ওদের যে অভিযোগটা সর্বৈত মানে ঠিক নয়, আমরা মেনে নিয়েছি। ক্রিকেটের ক্ষেত্রে ওরা তো টিমই করলো না, ওরা একটি প্লেয়ার নিল না, একটা টিম তৈরি করলো না, তাহলে আমরা কী করবো? আমাদের যে প্লেয়ারগুলো ছিল তাদের আমি যে টিম না করি না খেলি, প্লেয়ারগুলো থাকবে আমার সঙ্গে। এ মনে রাখতে হবে যে কোনো ইস্টবেঙ্গল মোহনবাগানের রয়্যাল এরিয়ান্সি যারা ক্রিকেট টিম করে, যে প্লেয়ার থাকে বেশিরভাগই রঞ্জি খেলার, এবং তাদের অনেকেরই স্বপ্ন থাকে ন্যাশনাল অ্যাসপিরেশনস। আমি ছেলেদেরকে পথে বসিয়ে দেবো, কাজে বাধ্য হয়ে আমাকে খেলতে হয়েছিল, এবং ছেলেদের টাকা আমিই দিয়েছি। তুমি এখনও তো, কালকেই কথা হচ্ছিল
অ্যাথলেটিক্স আসছে আসছে অ্যাথলেটিক্স এগুলো তো টিম করছে না, এগিয়ে আসছে না। অ্যাথলেটিক্স সেক্রেটারি আমি জিজ্ঞেস করলাম, আমার কি টিম তৈরি করবো? আর টিম আমি এবছর এক্ষুনি করতে বলছি না, দুটো কারণ আমি আবার একটা লিটিগেশনে যেতে চাইছি না, প্লাস আমার অর্থ সংস্থানের ব্যাপার আছে। সকলের মতন আমরা খুবই খারাপ আর্থিক অবস্থার মধ্যে আছি, কাজেই এক্ষুনি করছি না। আর আরেকটা কথা জানানো দরকার, খেলার ক্ষেত্রে ফুটবলের ক্ষেত্রে আমরা যেমন লিখিতভাবে ওদেরকে এআইএফকে বলেছি যে ফুটবলের সব দায়িত্ব এখন থেকে সিমেন্টের। ক্রিকেটের ক্ষেত্রে বা অন্য কোনো স্পেশাল সেটা আমরা এখনও করিনি। এখনও অন্য সংগঠনগুলোকে, অন্য অ্যাসোসিয়েশনগুলোকে আমরা লিখিতভাবে বলে দিই যে আমরা করছি না, সমস্ত ওরা করবে। কিন্তু অন প্রিন্সিপাল এখন আমরা সবসময় বলি যে হ্যাঁ ওদের সঙ্গে কথা বলুন, আমরা যদিও লিখে দিই, কিন্তু এখন উই মেনটেন। আপনারা করুন, ক্রিকেট টিম এবারে টিম করলেন না কেন? এখনও তো করেনি টিম, করুন। এই যে বললাম অ্যাথলেটিক করুন, হকি টিম করুন। হকি টিম তো করতে বলা হয়েছিল, করেনি। আমরা নিজের হকি টিম করেছিল। আমরা তো একটা কথা মনে রাখতে হবে, আমরা তো কি জন্য ওই শব্দটা এখন যেটা হয় রিয়েল এস্টেটের ব্যবসা করছি না, আমরা স্পোর্টস করি, তাও ব্যবসা নয়। আমরা স্পোর্টিং অর্গানাইজেশন, শুধুই নিজের খেলার স্বার্থে বা খেলাধুলোর স্বার্থে খেলাধুলো অর্গানাইজ করি, এটাই আমাদের কাজ। কাজেই আমি কিছুই করছি না, তাহলে আমার অস্তিত্ব থাকে কোথায়? সেটা তো ওরাও বলছেন যে আমরা যদি সইটা ওনারা করে দেয় তাহলে সমর্থকদের অধিকার, ইস্টবেঙ্গল ক্লাবের এত বছর একটা লিগাসি লোগো কোনো কিছুই অক্ষুণ্ণ হবে না, এটা বহুবার ওরা কত উল্টো কথা বলছে, তো মুখে বলছে, বলে আমরা লিখিতভাবে কি বলেছেন? আপনি লিখিতভাবে শর্তে কি দিয়েছেন? মুখে তোমাকে বলছে ইন্টারভিউর জন্য, তাতে কোনো মানে নেই। লিখিতভাবে কি বলছেন? আমি একটু যেগুলো বলে ওগুলো তো আমি লিখিতভাবে কোট করলাম। সবগুলো আমাদের হবে, তোমার কোনো অধিকার থাকবে না। এমনকি আমি কল্যাণ মজুমদার সেক্রেটারি ইস্টবেঙ্গল ক্লাব যে চিঠি করতে চায়, সে চিঠিতে আমি ওই ইস্টবেঙ্গল ক্লাবের লোগো ইউজ করতে গেলে তো অনুমতি নিতে হবে। ওরা এই স্পর্ধাও দেখিয়েছে যে ওদের অনুমতি ছাড়া এই লোগো ইউজ করা যাবে না। তারপরে তুমি কথা বলবে, মানবে? কোথাও গিয়ে এখানে সমর্থকরা বিভিন্ন প্রশ্ন করছেন, আমি একটা প্রশ্নটা আপনার থেকে জানতে চাই যে কোথাও গিয়ে বলছেন যে কর্তারা কোথাও ওই ক্ষমতা ছাড়বো না, হস্তান্তর করব না, এই একটা অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে। এই সমর্থকদের সম্পর্কে একটা কথা বলার আছে। আজকে যে আমরা এই অবস্থায় এসে পৌঁছলাম, তার পেছনের ইতিহাসটা একটু মনে রাখা দরকার। গত বছর চমৎকার হারে চিৎকারে হয়ে গেল যে আমরা খেলবো না, আইএসএল খেলবো না, গালাগাল চিৎকার এবং সব আইএসএল খেলবো না, আইএসএল খেলবো না চললেন। এই যে তীব্র চাপ তৈরি করা হলো আইএসএল খেলবো, আইএসএল খেলার জন্য যা যা প্রয়োজন তার সংস্থান করতে হবে, এই উত্তর কেউ দেয়নি। এ যারা চেঁচাচ্ছে বলছে ওদেরকে জিজ্ঞেস করে আপনি আসুন না, সংস্থান নিন, দায়িত্ব নিন। আমি নিজে বলেছি আসুন আমার চেয়ারটা বসুন, এক্ষুনি ছেড়ে দিচ্ছি, কেউ এগিয়ে আসেনি। মুখে এগুলো তো বাইরে থেকে চিৎকার করাই যায়। এসে দায়িত্বটা নিন, দায়িত্বটা নিয়ে প্রমাণ করুন আমার হাতে এই স্পন্সর আছে, আমার হাতে এই ইনভেস্টর আছে, সে এটা করবে, করুন, দেখুন আমি রিফিউজ করি কিনা। আমি নিজে বলেছি নিয়ে আসুন, আমি এক্ষুনি চেয়ার ছেড়ে দিচ্ছি, আমার চেয়ারের প্রতি কোনো আগ্রহ নেই, এক্ষুনি যেতে অনেক অসুবিধা নেই, আসুন নিয়ে দেখান। যেটা বলছিলাম গত বছর যখন ওই চিৎকার হচ্ছিল এক্ষুনি আইএসএল খেলতে হবে, সেই ডেসপারেশনে ক্লাব থেকে ওই তোমার ভাষায় টার্ম শিটটা সই করেছি। যে ইন্ট্রোস্পেকশন নিয়ে, ধৈর্য নিয়ে, বিচার বিবেচনা নিয়ে ওটা করা উচিত ছিল বা করা সঙ্গত হতে পারত, আজকে মনে হয় সেখানে কোথাও কোথাও আমাদের যারা করেছেন ইনক্লুডিং মি কিছু কিছু ত্রুটি থেকে গেছে। সেই ত্রুটির জন্যই আমরা আজকে এই অবস্থায় পড়েছি। যদি সেদিন এর ফোর্সি করে ঠিক ব্যবস্থা করতে নিতাম তাহলে আজকের এই সিচুয়েশনটা হতো না, হয়তো হতো না। যাই হোক, সেটা গত সূচনা নাস্তি, এটা হচ্ছে
ফিরে দেখে ভাবা, তা তো কাজ হবে না। গত বছর যেমন সই করে দিয়েছি সে দায়িত্ব আমার নিশ্চয়ই পালন করতে হবে। ওই জন্য বারবারই বলছি, টার্মশিটে কোনো শর্ত থেকে আমরা সরছি না। টার্মশিটে যা আছে সে অনুযায়ী আগে এগ্রিমেন্ট হোক, এক্ষুনি সই করবো। আপনি টার্মশিটে সব বদলে দিয়ে নতুন নতুন শর্ত যোগ করছেন, যা কয়েকটা উদাহরণ দিলে মাত্র, অজস্র বিশাল এত বড় দিয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাবটা ওরা তো স্পোর্টিং করতে আসেনি, আমি পরিষ্কার বলছি। শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে নট টু ফস্টার স্পোর্টস অর ফুটবল অর এনি স্পোর্টস ফর দ্যাট ম্যাটার। ওরা এসেছে টু ক্যাপচার দ্য ইস্টবেঙ্গল সংক্রান্ত এন্টায়ার প্রপার্টি, বোথ ফিজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল। এই প্রপার্টিকে ওরা, দে আর এ বিজনেস হাউস এবং দে আর পুরো কনসেন্ট্রেটেড অন বিজনেস। উই হ্যাভ ইনভেস্টেড সো মাচ অফ মানি, আই মাস্ট গেট দ্য রিটার্ন। এক সেকেন্ড, ফুটবল বা স্পোর্টস করতে যারা আসে, এটা যার প্রাথমিক শর্ত থাকে যে আমি যা ইনভেস্ট রিটার্ন আমার চাই, তা স্পোর্টসে আসা উচিত না। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো স্পোর্টস ক্লাব এই ধরনের অঙ্কের উপরে বা কোনো ব্যালেন্স শিটে এমন ছবি দেখতে পাবো না। বাট এটাও তো ঠিক, কর্পোরেট সংস্থাগুলো আসবে কেন? ওরা তো আসবে বিজনেস করতে। তাহলে কোথাও কি এটা মনে হচ্ছে না যে বিজনেস, এই যে আপনি যেটা বলে রিটার্ন পাবে এই আশা করেই আসাটা উচিত নয়? রিটার্নটা টাকার অঙ্কের রিটার্নটা নয়। স্ট্রেট জিজ্ঞেস করছি, ইস্টবেঙ্গলের সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়ার আগে শ্রী সিমেন্টকে ভারতবর্ষে কজন জানতো? নামটা কজন শুনেছিল? আজকে কজন জানে? দ্যাট ইজ দ্য রিওয়ার্ড। তাহলে এখানে এলো কেন? ওরা তো খিদিরপুর ক্লাবের সঙ্গে যুক্ত হতে গেল না? তারা যেতে পারতো খিদিরপুর ক্লাবে, এখন স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে যেতে পারতো, কেন গেল না? ইস্টবেঙ্গলের সঙ্গে কাজ কেন গেল? এই উত্তরটা ঠিক। আর স্পোর্টস ভালোবাসেন, ব্যবসা করতে আসছেন, যান না খিদিরপুরের কাছে, ইস্টবেঙ্গল কেন এলেন? ইস্টবেঙ্গল এত সমর্থক আছে, একটা ব্যবসার বিজনেস অপরচুনিটি আছে, কিন্তু কোথাও গিয়ে তো ইউ আর এগ্রিং, হ্যাঁ এক্স্যাক্টলি, ইউ আর এগ্রিং দ্যাট ইস্টবেঙ্গল ইজ এ বিগ signboard to be exploited, right? That's why you are paying money. That's why you are paying money. You are 25 হোক আর 50 কোটি ওই সাইনবোর্ডটার জন্য, ইস্টবেঙ্গলটার জন্য। তুমি কল্যাণ মঞ্জনের মুখ দেখে টাকা দিতে আসনি, মুখ দেখে দেখেও নি কেউ, তো এই সাইনবোর্ডের জন্য টাকা দিতেই হবে। সাইনবোর্ডের জন্য টাকা দিচ্ছে। এগেন আবারও বলছি, ক্লাবকে একটা পয়সা দেওয়া নেই। এই পুরোটাই কিন্তু ফ্রি। এই পুরো গ্ল্যামার যা কিছু পাচ্ছ ফ্রি। ওই এক কথা, আমার তোটা খরচা হচ্ছে, খরচা তুমি করেছো, আমি তো করিনি। তুমি রামদাস যদু মধু প্লেয়ার এনেছো, কি প্লেয়ার এনেছো? কথা না বলাই ভালো। যে যারা সমর্থক যারা চেঁচাচ্ছে, যাদের চিৎকারের জন্য গেলবারে আইএসএল খেলতে হলো, কি লাভ হলো? 100 বছরে ক্লাবের সব সুনাম একটা বছরে ডুবিয়ে দেওয়া হলো। লাস্ট পার্ট 1 এবং সেই লাস্ট ম্যাচও 5 গোল 6 গোল কি সব খেলাম। এটা কি ক্লাবের গৌরব বাড়লো? না খেললে কি হতো? এএফসি তো বলেছে খাতায় কলমে আইএসএলটা দেশের 1 নম্বর লিগ, সেখানে দেশের না তো কি হতো? যেবারে আমার ক্ষমতা হবে সেবার খেলবো। আমার যদি ক্ষমতা না থাকে আমি কেন খেলতে যাব? কে কি বললো ইজ নট ইম্পর্টেন্ট। ওরা গায়ের জোরে তো টাকার জোরেই বলা, সেটা সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। কে কেন এটা 1 নম্বর বলছে, সেটা তুমি যদি সাময়িক হওয়া খোঁজখবর নিয়ে জানতে পারবে কি কারণে বলা হয়েছে এবং কারা বলছে। কারণটা হচ্ছে আমাদের তো ভারতবর্ষের ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন, সেটাই তো নেই, সেটা হ্যাজ বিন সোল্ড আউট। তো when the whole board has been sold out, what can you expect? কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি কেন সেখানে, আমার যদি শক্তি না থাকে আমি কেন খেলতে যাব? আমি খেলতাম না। আমি শক্তি আহরণ করব, নিজেকে গঠন করব, তারপরে খেলতে যাব। মানে কোথাও একটা দোটানার মধ্যে, কেন অনেকে প্রশ্ন করছেন যে এই একটা হেজিটেশন, মানে সমর্থকরা বুঝতে পারছেন না, আপনাদের তরফ থেকে একটা কথা, শ্রী সিমেন্টের তরফ থেকে স্বাভাবিকভাবে একটা অন্যরকম একটা যুক্তি আসছে। তো এই চুক্তিপত্রটা কি সমর্থকদের কাছে প্রকাশ করার কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে আছে এই মুহূর্তে? এখানে আমার একটা
প্রশ্ন না, আমার বাধা আছে। যে এগ্রিমেন্ট ওরা পাঠিয়েছে তার একটা শর্ত হলো, দিস ক্যানট বি মেড পাবলিক আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ অ্যাপ্রুভড বাই বোথ দ্য বোর্ডস। আমি অফ মাই ওন পুরো এগ্রিমেন্টটা পাবলিক করে দিতে পারি না, প্রেসে দিয়ে দিতে পারি না, এটা শর্ত। তাহলে আমি শর্ত ভঙ্গ করব। আমরা এখনো পর্যন্ত একটি কোনো শর্ত ভঙ্গ করিনি, এবং যেটুকু কালকে আমরা বলেছি, এটুকু ওই বাধ্যবাধকতার জন্য, কারণ এই কনফিউশন দূর করার জন্য। কিন্তু এই পরের সপ্তাহ থেকে অলমোস্ট কলকাতা লিগের একটা সূচি প্রকাশিত হয়েছে, আইএসএল আসছে, একটা টিম করছে যেখানে বাংলার অপর একটি দল এটিকে মোহনবাগান এত ভালো ভালো ফুটবলার সই করাচ্ছে, সেখানে তো সমর্থকরা একটু উদ্বিগ্ন হতেই পারে, কারণ ব্রাইট বেরিয়ে গেছে, ভালো একটা ফুটবলার, আরও ভালো বহু ফুটবলার অন্য অন্য দলে চলে গেছে। তো সমর্থকরা তো ফুটবলটা নিয়ে শুধু ভাবে, এত চুক্তিপত্র হয়তো এরা বোঝে না, জানে না, মানে সেক্ষেত্রে কি আপনাদের এই জটিলতার কারণটা ফুটবল টিমে তো এফেক্ট পড়ছে, এটা তো কোথাও গিয়ে একটা এফেক্ট তো করবেই। প্রথম কথা হলো, সমর্থকরা কিছু বোঝে কি বোঝে না আমি তোমার সঙ্গে একমত নই। ওরা কিছুই বোঝে না, শুধু খেলাটা যায়। তো না বুঝিয়ে আনন্দ করতে গেলে যে হয়, রবীন্দ্রনাথের একটা গান আছে, না বুঝিয়ে কারে তুমি ভাসালে আঁখি যাবে। ব্যাস, গানটা শুনেছি কোনো যাই না, পড়ে নিতে পারো। তা বললে তো চলবে না। কিন্তু টিমটা যে করবে, কে করবে টিম? যে কোনো টিম করতে গেলে একটা ওই খিদিরপুরের উদাহরণ দিচ্ছিলাম, খিদিরপুরকে টিম করতে টাকা খরচা করতে হবে, কেউ না কেউ টাকাটা দেয়। হ্যাঁ, তো সেই টাকা যদি সংস্থান না থাকে তাহলে সে কী করবে? টিম করবে না, স্বাভাবিক কথা। আর এবছর তো যেহেতু আমাদের স্পোর্টিং রাইট নেই, আমি ইচ্ছে করলেও আমি টিম করতে পারবো না। ওদেরকে বলা হয়েছে, আইএফএস বলেছে, আমরাও লিখিতভাবে বলেছি যে টিম করুন, খেলো। আর একটা কথা, গত বছর যে টার্মস কন্ডিশন ছিল তাতে তুমি টিম করেছো, খেলেছো, তার তো কোনো ব্যত্যয় ঘটেনি, তাহলে এবার করছো না কেন? আমরা সে কথাও বলেছি, গত বছর তুমি যেখানে ছিলে, আমি যেখানে ছিলাম, আজও আমরা সব পরস্পর সেখানেই আছি। আমরা তোমার কোনো অধিকারে হস্তক্ষেপ করিনি। তুমি টিম করো, খেলো, কে বারণ করেছে? তুমি চাইছো এই প্রেশারটা দিয়ে যে সইটা করিয়ে নেওয়া যায়, অর্থাৎ তাহলে প্রপার্টিটা যদি দখল করা যায় বিনা পয়সায়, সেটা আমি কী করে হতে দেবো ভাই? এর সলিউশনটা কি? এটা তো এর কোনো সলিউশন এই মুহূর্তে নেই। যদি না শ্রী সিমেন্ট সত্যিকারে ক্রীড়ামোদী হতে চায়। আমি স্পোর্টস ক্লাবের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েছি, আমার লক্ষ্য হবে যে এর সঙ্গে যুক্ত থেকে আমার ইমেজটাকে কত বড় করতে পারি। ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যখন কিংফিশারের সঙ্গে আমরা যুক্ত হলাম, সবাইকে আপত্তি করেছিল, হয় কিংফিশার কেন? তারপরে কি দাঁড়ানো নিশ্চয় মনে আছে, এবং কিংফিশার কোথায় পৌঁছে গেল? ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল বলে কিংফিশার অত বড় হয়ে গেল। এবং শুনতে খারাপ লাগবে, অত বড় হয়ে গেল বলে সেই বড় হওয়াটা আবার বিজয় মালিয়ার পতনেরও কারণ ঘটে গেল। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ইস্টবেঙ্গলও নয়, কিংফিশারও নয়। যখন কোয়েসের সঙ্গে আমরা যুক্ত হলাম, তার আগে কেউ কোয়েসের নামও শোনেনি। অনেকে আমাকেও প্রশ্ন করেছে, কে কোয়েস, এরা কারা? কিন্তু 1 বছর ছিল আমাদের সঙ্গে, কিন্তু 1 বছরে কোয়েসকে সারা ভারতবর্ষ জেনে গেছে। সিসিমেন্টে তো আমি নামই শুনিনি, আজ সবাই সিসিমেন্টের নাম জানে। কিংফিশারের ক্ষেত্রে ব্যাপারটা যেটা ছিল সেটা হলো, ওনারা যে মডেলে ক্লাবটা চলছিল, মানে ধরুন আপনাদেরকে ওনার টাকা দিত, আপনারা টিমটা করতে, এবং প্রত্যক্ষভাবে কর্তারা টিম করতো, বহু ভালো ফুটবলার সই করেছে, সাফল্য আই লিগ না পেলেও বিভিন্ন ট্রফি পেয়েছে। কিন্তু তারপরে যারা ইনভেস্ট করেছে, যেমন কোয়েস বা শ্রী সিমেন্ট, তাদের তো স্পন্সরশিপ বা ইনভেস্টার, এই যে ইনভেস্টারের ধরন কাঠামোটা বদলে গেছে। এটা কি আপনারা কি এখনও এটা কোনোভাবে ভাবছেন যে শ্রী সিমেন্ট বা কোয়েস কিংফিশার মডেলে চলবে? একবারও ভাবছি না, আমরা সেগুলো বলিও নি। যেটা একটু আগেই বললাম,
তুমি টিম করেছো, আমি তো আপত্তি করিনি। তোমার টিম, তোমার প্লেয়ার, তোমার কোচ, তুমি যেভাবে চালিয়েছো, আলটিমেটলি যেভাবেই চলো কিংফিশার রেজাল্ট দিয়েছে, তুমি নিজেই বললে তুমি তো রেজাল্ট দিতে পারোনি। ঠিক আছে, 1 বছর পারোনি, পরের বছর করো। এবারে তোমাকে কে আটকাচ্ছে? তুমি কী করেছে? কে বাধা দিয়েছে ওদের করার জন্য? তোমার যেভাবে টিম করছিল সেভাবেই করো। তুমি কোন প্লেয়ার আনবে, কোন কোচ আনবে, কোথায় তাদের রাখবে, কী করে, সব অল ইয়ার্স করো। কে আটকাচ্ছে? না, ওরা এটাই বলছেন যে সই না হলে ওরাও কিভাবে ভরসা করে গত এগোবে? বছর কী করে করলে? গত বছর একটা আইএসএল খেলার একটা শর্ট টার্ম পিরিয়ড ছিল, এফএসডিএল সিএম একটা অসুবিধা নেই। সহায়তা করে। আরে না, এবছর তো কোনো অসুবিধা নেই। আমি তো সই প্রত্যাহার করিনি এখনো পর্যন্ত। গত বছর তোমাকে যে অধিকার দিয়েছিলাম, সেই অধিকার তো কেউ প্রত্যাহার করেনি। তাহলে অসুবিধা কোথায়? না, প্রত্যাহার করতে তো মানে মোট অ্যাজ পার এগ্রিমেন্ট এটা বোধহয় 2 বছর একটা লকিং পিরিয়ডও আছে। হ্যাঁ, তো 2 বছর তো কোনো হয়ই নি। হোয়াট ইজ দ্য প্রবলেম? এবছর করো, খেলো। সে তো করলে না। না, ওদের তরফ থেকে এইটাই বারবার ওরা যে হাত মুড়ছে যদি সেটা করিয়ে নিতে পারি। আমাদের হাতটা অত দুর্বল নয়, এটুকু বলে দিতে চাই। না, মানে আমি লাস্ট পার্টে চলে এসেছি ইন্টারভিউটার। ইস্টবেঙ্গল তো ফুটবল খেলবে, এটাই তো স্বাভাবিক। তো এর সলিউশনটা কি? ইস্টবেঙ্গল টিম আপনি কিভাবে দেখছেন যে কলকাতা লিগ খেলবে কিনা বা আইএসএল খেলবে কিনা? যদি শ্রী সিমেন্ট এই চুক্তিপত্রটা এগ্রি না করে যদি বেরিয়ে যেতে চায়, সেক্ষেত্রেই বা আপনাদের পদক্ষেপ কি হতে পারে? এখানে আমাদের পদক্ষেপ এক্ষুনি কী হয় বলা কঠিন। আমরা ওই কালকে যে প্রেস রিলিজ দিয়েছি, সেখানে একটা লাস্ট পয়েন্টটা দেখে নিও। আমরা একটা বিশাল মিটিং ডাকবো সদস্যদের নিয়ে, এমনকি সেখানে সব ডিসিপ্লিনের প্রাক্তন খেলোয়াড়রাও থাকবেন। তাদেরও অভিমত আমরা চাইব কি করা উচিত। আজকে অ্যাজ অন ডেট যে অবস্থা, তাতে দ্বিধাহীনভাবে বলা যেতে পারে। আমি তো রাগঢেক করে কথা বলি না, কতদিন বলি না, আজও বলবো না। যদি ওটা ডিপ্লোম্যাটিক নয়, বাট আই এম নট এ ডিপ্লোম্যাট। কলকাতা লিগ হওয়ার সম্ভাবনা, আমাদের খেলার সম্ভাবনা খুবই থিন, বোধহয় খেলা যাবে না। সিমিলারলি আই লিগও বোধহয় আমরা খেলতে পারবো না। কারণ যদি বা ওদের মন বদল হয় যে আমরা টিম করব, এখন প্লেয়ার পাওয়া মুশকিল। প্রায় সব প্লেয়ারই এদিক ওদিক হয়ে গেছে। এবং গত বছরও দেখেছি এই টালবাহানা করতে 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 পরে ওরা টিম করতে নেমেছে। এবছর একই খেলা চলছে, ওই টালবাহানা করতে 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 তারপরে বলে এই তো আমি টিম করলাম, কিছুই হলো না, ইত্যাদি ইত্যাদি বলেছে। আমাদের এত টাকা লোকসান হয়ে গেল। অনেক সময় ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবেও লোকসান হয়ে যায়। লোকসানটা তার ইনভেস্টমেন্ট। লস ইজ অলসো এন ইনভেস্টমেন্ট ফর সার্টেন বিজনেসম্যান। তো এটা তুমি যে ছাত্র হয়ে থাকে ইকোনমিক্সে বা বিজনেস ম্যানেজমেন্ট বুঝবে, সেটা যে কোনো বিজনেসের লোকেরা তা বলবে। যাই হোক, কথা হলো যে কিছু তো বদলায়নি, তুমি টিমটা করতেই পারতো, তুমি তো করছো না। ওরা অনেক আগে আমরা কলকাতা লিগের জন্য টিম করতে বলেছি, যখন থেকে আইএফএ প্রথম চিঠি দিয়েছে, সেই চিঠি ওদেরকে দিয়েছি। তারপরে তো আমি বলেই দিয়েছি, ওরা ডাইরেক্টলি চিঠি দিচ্ছে এখন স্টিল সিমেন্টকে, যে আপনারা বলুন টিম করবেন কি করবেন না। ওরা তো মিটিংয়েই যাচ্ছিল, লাস্ট মিটিংয়েও গেল না। যে কদিন আগে একটা মিটিং ছিল, আইএফএ ডেকেছিল, সে মিটিংয়েও যায়নি। প্রথম মিটিংয়ে গেছিল, সেকেন্ড মিটিংয়ে যায়নি। আচ্ছা, ওটাই সেকেন্ড মিটিং হিসাবে জরুরি ছিল, সেটাই ওরা গেল না। তাহলে কী করবে জানি না। ওরা পরিষ্কার বলতে পারতো আমরা খেলবো কি খেলবো না ইত্যাদি, হোয়াট এভার ইট ইজ। আমাদেরকে জিজ্ঞেস করছে, আরে আমি তো আমার তো কিছু করণীয় নেই। আমি লিখিতভাবে জানিয়ে দিয়েছি, টিম যদি ওরা করে, ওরা নিশ্চয়ই খেলতে পারে। আমি তো টিম করতেই পারবো না, আমার অধিকার নেই, আমি কী করে করবো। আপনারা কি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইবেন? যে মানে শ্রী সিমেন্টকে আনার পিছনে তো মুখ্যমন্ত্রী একটা বড় ভূমিকা ছিল সে সময়। ভারতবর্ষে এটা এইগুলো খুব সাবজেক্টিভ কথাবার্তা হয়। ভারতবর্ষে ঘটনাচক্রে খুব একটা স্বাস্থ্যকর নয় এটা ভারতবর্ষের সমাজনীতি বা অর্থনীতির পক্ষে। কিন্তু সব কিছুই ভারতবর্ষে, আর পশ্চিমবঙ্গে বিশেষত, সব কিছুতেই রাজনীতির একটা ছোঁয়া লেগে যায়। এটা না লাগলেই ভালো। সবাই তো এটা নিয়ে থাকবে কেন? ছিল না তো আগে।
1920 সালে যখন আমাদের টিম হয়েছিল তখন তো ব্রিটিশের কেউ সাহায্য নিতে হয়নি, কংগ্রেসেরও কোনো সাহায্য নিতে হয়নি। যদি শ্রী সিমেন্ট চলে যায়, সমর্থকদের যেটা সবচেয়ে বেশি উৎকণ্ঠার প্রশ্ন, আপনাকে তো একটা এই মাপের একটা স্পন্সর আনতে হবে, ইনভেস্টার আনতে হবে, বিশেষ করে আইএসএল এ যে ফুটবলের পরিকাঠামো, আপনাকে প্রায় বছরে 40 থেকে 45 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। তো আপনাকে তো একটা ব্যাকআপ প্ল্যানও তৈরি রাখতে হবে যদি শ্রী সিমেন্ট চলে যায়। সেক্ষেত্রে কি ইস্টবেঙ্গল ক্লাব কি ভাবছে, কতটা তৈরি? এটা ভবিষ্যতের কথা তো আমি কি করে ফোরকাস্ট করবো? সিমেন্টই তো পৃথিবীর একমাত্র অর্গানাইজেশন নয়, লাস্ট অর্গানাইজেশন নয়। ইটস নট দ্য লাস্ট প্ল্যাটফর্ম, রাইট? সো ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক ইন ইউর ভিউজ। ও চলে যাবে আর কেউ আসবে? এক সেকেন্ড, 1920 সালে যখন ক্লাবটা হয়েছিল তখন তো এরা তো ইতিহাস ফিতিহাস পড়েনি, এরা কি ইতিহাস পড়েনি জানেও না, কেউ জিজ্ঞেস করো যে 1950 সালে বা 1951 সালে যখন ক্লাবের এই ধরনের কোনো স্পন্সর ছিল না, তখন ক্লাব চলতো কী করে? কে চালিয়েছিল? যখন কিংফিশার ছিল না তখনও ক্লাব চলেছে, কিংফিশার চলে যাওয়ার পরেও ক্লাব চলেছে। দ্যাট ইজ অলওয়েজ এ টুমরো অ্যান্ড মেবি এ ব্রাইটার ডে। এটা মানো অ্যাকচুয়ালি এই প্রশ্নটা এটা হলো সময়টা খুব কম, মানে কলকাতা লিগ বা এই টিম গঠন। আগে বললাম এই বছর কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পার্টিসিপেশন সম্ভবত খুবই ক্ষীণ, তো বললামই। সেম থিং আইএসএল এর ক্ষেত্রে এবছর খেলা নাও হতে পারে। প্রথম কথা হলো এর সবটাই কিন্তু শ্রী সিমেন্ট নিজেরা টিম করেনি, উল্টো একটা করতেই পারতো যে আমরা টিম করতে পারছি না ভাই, তোমরা এই টিম করে তোমরা খেলো। সে ওদের যেও তারা দেখালো না, দেখাতে পারতো তো, বলা যেতে পারতো আমি যখন করতে পারছি না তোমরা করো। যদি ওরা মনে করে যে আমি খেলাধুলোর খুব উৎসাহী, খেলাধুলোর বিকাশ প্রকাশ চাই, তাহলে বলা উচিত ছিল ওদের নিজস্ব কারণে আমি করতে পারছি না, তোমরা করো। আমি ভেবে দেখতাম, আমি হয়তো ওরকম অত কোটি কোটি টাকাতে টিম তো করতে পারতাম না, কিন্তু কিছু একটা নিশ্চয়ই করতাম। কোয়েস যখন বললো যে আমরা থাকবো না আমাদের মুশকিল আছে, আমরা তো হাত ধরে বসে থাকিনি। সেম থিং, আমি কখনোই মনে করি না যে সিসিম্যান ইজ দ্য লাস্ট পোর্ট অফ আস, দ্যার হ্যাভ বিন আদার পোর্ট। কিন্তু আরেকটা ব্যাপার, যদি ভারতীয় ফুটবলের চেহারাটা দেখেন, কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু, বহু নতুন টিমের আনাগোনা হয়েছে, এবং সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটির কথা আমি বারো করে বলতে চাইছি, বিশেষ করে প্রফেশনালিজম। আরও একটা কথা যে প্রফেশনালিজম, তারা অন্যভাবে ভারতীয় ফুটবলটা একটা অন্য দিকে এগোচ্ছে, এটা একদম বাস্তব। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের মতো একটা ঐতিহ্যবাহী ক্লাব, বারবার এই ইনভেস্টার বিতর্ক, কোয়েসের সঙ্গে একবার বিতর্কিত বিষয় হয়েছে, শ্রী সিমেন্টের সঙ্গে একটা হলো, কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে না ক্লাবটার ভাবমূর্তি কোথাও একটা কাদা ছিটছে? এটা নির্ভর করছে কে কীভাবে দেখছে। আমার ভাবমূর্তিটা তো সিসিমেন্টের মতন বা কোয়েসের মতন পলকা নয়, আমার 100 বছরের ভাবমূর্তি তৈরি করা হয়েছে। এটা কল্যাণ মজুমদারও করেনি, এটা নীতি সরকারও করেনি, এমনকি এটা জ্যোতিষগুরু একা করেনি। ইস্টবেঙ্গলে 100 বছর ধরে সেই চৌধুরীদের আমল থেকে ধীরে 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 অনেকে ভেঙে ভেঙে এটা তৈরি হয়েছে। এটা ওভারনাইট কিছুই হয়নি। কাজেই এটা একটা কী বলবো, মনোলিথিক অর্গানাইজেশন। হঠাৎ করে একটা চিমটি কাটতেই পারো, বহু লোক চিমটি কাটে, তাতে হাতির কি এসে যায়? পুরোনো উদাহরণ এই ঠিক আছে, কিন্তু বিপর্যয় কাজ জীবনে না আসে। জীবন ক্লাবও একটা জঙ্গম সংগঠন, তারই উত্থান পতন সবই হবে, স্থবির তো নয়। কাজে সে যেখানে জঙ্গমতা আছে সেখানে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। আমার দুর্যোগ আসবে, অমাবস্যা আসবে, বন্যা আসবে, আবার সূর্য উঠবে, আবার ফুল ফুটবে, সবই হয়। এইভাবে যেমন ঘটে সবই ঘটে। হতাশ হয়ে ভেঙে পড়ারও কিছু নেই, কিন্তু হ্যাঁ, তোমার নিজের মতো আত্মবিশ্বাসটা থাকতে হবে, ধৈর্যটা রাখতে হবে, এবং আত্মসম্মানটাও বজায় রাখতে হবে। এই যে যা ঘটলো, আমরা খুবই দুঃখিত যে 100 বছর পেরিয়ে এসে সিসিবের সঙ্গে এইটা অবাঞ্ছিত ঘটনাটি ঘটল। না ঘটলে খুশি হতাম। এই যে 10 বছর পরে যদি হতো আমাদের এত খারাপ লাগতো না।
আমাদের খুবই খারাপ লাগছে এবং ভীষণই কষ্ট পাচ্ছি আমরা। সেটা হচ্ছে শতবর্ষ শেষ করে এসে এই ঘটনাটা ঘটল। এ সম্বন্ধে আরও উল্লেখযোগ্য এই গত বছর যখন আমরা শতবর্ষ উদযাপন করছিলাম বিভিন্নভাবে, ওদেরকে প্রচুর আমন্ত্রণ নিমন্ত্রণ সব করা হয়েছে, ওরা সামান্যতম এমনকি অ্যাকনোলজমেন্ট পর্যন্ত করেনি। সাধারণত লোকে তো আমি যে প্রাইম মিনিস্টারকেও লিখি, প্রাইম মিনিস্টার থ্যাংক ইউ বলে একটা চিঠি দেয়, এটা তাও করেনি। সেই সৌজন্য এদের মধ্যে নেই, এটা দুঃখজনক কথা। আর এই জন্য হতাশও আমার তখনও হয়নি, এখনও হচ্ছি না। আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল বাতিল হয়ে আছে, স্তব্ধ হয়ে আছে, আর সেগুলো হয়তো করে ফেলতাম যদি এই কন্টিনিউয়াস প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তার ফলে তো সকলের যে অবস্থা আমাদের সে একই অবস্থা, করতেই পারছে। তুই তো অনুষ্ঠান করতেই পারবে না। যেমন আমি কালকে কথা বলছিলাম যে 1 আগস্ট আমাদের বিশাল অনুষ্ঠান হতো প্রতি বছর, এবছর করতে পারছি না। আমি তো আর 50 জনের নিয়ে কোনো অনুষ্ঠান করতে পারবো না, কাজে করবো না, কিছু করার নেই। ওই টোকেন পতাকা উত্তোলন মুক্ত, তাও যদি ওরা অনুমতি উদ্যোগ করে না দেয়। ওরা তো বলছে ওটা করতে গেলেও আমাদের পারমিশন নিতে হবে। হ্যাঁ, আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমি থিওরিটিক্যালি যদি বলি ওই যেতে হয়, হ্যাঁ আপনি পতাকা তুললেন, আমাদের পারমিশন নিলেন না, তো যদি এরকম কথা বলে বলতেই পারে। বললে সেটা ধোপে টিকবে কি টিকবে না, আইনগত সঙ্গত কি সঙ্গত, সব পরের বিষয়। কিন্তু একটা লিটিগেশন তো তৈরি করা যেতে পারে, একটা কন্ট্রোভার্সি তৈরি করা যেতে পারে, তো তাই না? আমি ঠিক কন্ট্রোভার্সির পথে কেন পাবো না? পুরোটা একটা বিতর্কিত একটা জটিলতার বিষয়। আমরা শেষ পর্যায়ে একদম চলে এসেছি। এই এত কিছু করার সত্ত্বেও, মানে আপনি নিজেও একটা কর্পোরেট জায়গা দীর্ঘদিন জানেন, কর্পোরেট স্ট্রাকচার কালচার, কোথাও গিয়ে কি এটা আপনার মনে হচ্ছে না যে কর্পোরেটদের কাছে কি বার্তা যাচ্ছে? কর্পোরেটদের কাছে বাঁচতে যাচ্ছে একটাই, ওরা বলবে ইস্টবেঙ্গল ক্লাবকে যে তোমরা কর্পোরেট বাজার সময় একটু ভাবনা চিন্তা করবে না, কারা সত্যিকারের কর্পোরেট আর কারা মুদিখানা। শ্রী সিমেন্টকে তো মুদিখানা বলা হয় না, এত বড় একটা ইন্ডাস্ট্রি। এবং আমি যদি ভুল না হয়, সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের থেকে ওদের ব্যবসা অনেক বেশি, ওরা তো মুদিখানা দোকান নয়। মানে হতে পারে, তুমি দেখেছো কিনা জানি না, আমাদের ছেলেবেলাতে, এখন মুদিখানা তো সেরকম নেই। আমি আমার শৈশবের স্মৃতি থেকে বললাম, আমি যেসব অঞ্চলে থাকতাম, থেকেছি বিভিন্ন সময়, সেখানে সে মুদিখানাই ছিল সাম্রাজ্যের অধিকারী, বুঝতে পারছো? তারাই সব কিছু কন্ট্রোল করত। আর ও যদি এতই বড় তার সাম্রাজ্য হবে, তার দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছে কেন? সদস্যত্বকে কেউ চেনে না, কারণ সদস্যে অসুবিধা হয় বোধ হয় অপারেট করতে। এটাও তো বাস্তব যে কোথাও গিয়ে কর্পোরেটর ভয় পাবে যে আমি এলে আবার বোধহয় কোনো একটা জটিলতা, একটা ফেসে যাবো, বা এই ফেসে যাবো কথাটাই ব্যবহার করলাম একটু ইচ্ছাকৃতই, যে কোথাও গিয়ে তো মনে হবে যে কর্পোরেটরা আসবো আবার ইস্টবেঙ্গল ক্লাবে, একটা এত বড় একটা হিউজ একটা বিনিয়োগ করবো, হয়তো আমি ব্যবসায়ী দিক দিয়ে বিশাল কিছু পাবো না, কারণ এটাও বাস্তব, জার্সি বিক্রি করে হয়তো 50 কোটি টাকা ওঠে না, একটা মাইলেজ পাওয়া যায়, যেটা আপনিই বললেন, এবং এটাই হয়তো কর্পোরেটদের সুবিধা। কোন স্পোর্টস ক্লাবে করে রোজগার করা হয় আমাদের দেশে? ভারতবর্ষে কোন ফুটবল ক্লাব টাকা রোজগার করতে পারে? কোনো স্পোর্টস ক্লাবে ফর দ্যাট ম্যাটার, এক্সেপ্ট আমাদের সিএবি ছাড়া। হ্যাঁ, তো কোনো ক্লাবের, কোনো স্পোর্টস ক্লাবে কোনো রোজগার হয় না, কারণ সেখানে সবটাই সম্ভবত খরচার দিকে যেতে হয়। এবং সেটাও বলেছে খরচা করে, কিন্তু রিটার্ন অনেক বেশি ইনকাম কাইন্ড। সেটা ভাবতে হবে, যে কর্পোরেট যার ইমেজ বিল্ড করার দরকার আছে সে আসবে। আগেই বলেছি, দ্যার ইজ নো লাস্ট পোর্ট। এটা না, আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে কর্পোরেটটা আসতে তো একটা ভয় পেতে পারে যে আবার এসে এরকম একটা, আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থী নভিস কর্পোরেট চালায়, শিক্ষার্থীরা ভয় পেতে পারে। নভিস যে কর্পোরেট চালায়, এক্সপার্ট, সে ভয় পাবে কেন? শুধু চ্যালেঞ্জ দেবেই। এখানে আমি একটা দুটো প্রশ্ন একটু পড়ি, যে কল্যাণবাবু শ্রী সিমেন্টের নাম শোনেননি, কিন্তু সেন্সেক্স 50 একটা কোম্পানির নাম শোনেননি, সেটা শ্রী সিমেন্টের শর্ট ফল না কোন কল্যাণবাবু জানেন না? এটা আমি কি বললাম, আমাকে সব কোম্পানির নাম জানতে হবে, এবং কোথায় আমাকে বলা আছে 1 নম্বর। আর আমি বলেছি কজন জানতো শ্রী সিমেন্টের নাম? আমাকে সেদিনকে এই সুকুমার দা বললেন, সুকুমার সমাজপতি,
আরে জানো তো, আমি যখন ব্যাংকে চাকরি করতাম ওদের একটা ছোট অ্যাকাউন্ট ছিল আমার কাছে, তাই তো। তো কে কোথায় এরকম কত কোম্পানি কত জায়গায় আছে, সবার খবর তো আমার রাখার দরকার। আর আমি তো বিজনেসম্যান নই। যারা বিজনেসম্যান, যারা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের মধ্যে থাকে, তারা হয়তো খোঁজখবর রাখতে পারে। আমি তো কোনোটাই না। আমি ব্যবসায়ী না, ফিনান্সিয়াল এক্সপার্টও নই। আমি একদম শেষ দুটো আমি একদম সাধারণ মানুষ ভাই, খবরের কাগজ পড়ার লোক। আমি, আমার জ্ঞানগম্য অতি সামান্য, অতি ছোট। আমি কখনো ক্লেম করি না আমার প্রচুর জ্ঞান, আমি প্রচুর জানি, কখনো বলি না রে ভাই। আমি শেষ দুটো প্রশ্ন করব। আপনি ইস্টবেঙ্গল সেক্রেটারি হওয়ার আগে যেটা প্রকাশ্যে বহুবার বলেছেন, আপনি আগে ইস্টবেঙ্গল সমর্থক। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটিও শ্রী সিমেন্টের যে ফেসবুক পেজ আছে সেটা 30শে মে 31শে মের পর বন্ধ হয়ে গেছে। সেটা তো কোথাও গিয়ে একটা সারা ভারতের সামনে কোথাও গিয়ে একটা বাজে একটা বিজ্ঞাপন হচ্ছে, বাজে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এবং তাহলে ওটা আমি জীবনে দেখিই নি, কারণ আমার স্বভাব অভ্যেস নেই, ও পাতাটাই দেখিনি। মানে সমর্থকরা ওইসব বিষয় নিয়ে তো আলোচনা করে। আরে ঠিক আছে, ওদের আর কিছু করণীয় নেই, হয়তো করে হয়তো, কিন্তু আমার অনেক কিছু করণীয় আছে, কাজে আমার সেই সময় নেই যে ওগুলো দেখে দেখে করবো। আমার কোনো আগ্রহ নেই ওর প্রতি, আমি দেখিও নি। ওটা খোলা না বন্ধ তাতেও আমার কোনো আগ্রহ নেই। এবং শেষ আরেকটি প্রশ্ন, যে অনেকেই প্রশ্ন করছেন যে সলিউশনটা কি, কি বলছেন ক্লাব থেকে প্রকাশ্যে একটা বার্তা দেওয়া হোক, আদৌ ইস্টবেঙ্গল ফুটবলটা মাঠে হবে নাকি? বিভিন্ন ইস্টবেঙ্গল বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করছে যশের পর বা করোনার মধ্যে, সেটা আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি এবং ওটা খুব ভালো একটা কাজ। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের যে পরিচিতিটা ফুটবলটা, তারা কিন্তু মনে করে না, তারা কিন্তু মনে করে না এগুলো কোনো কাজ। এগুলো হচ্ছে মানুষের দৃষ্টি ফেরাবার জন্য এটা ভান করছে ক্লাব কর্তারা, এরা সে কথাই বলে। তুই পড়েছি কোনো ইয়ে না, এমন দু চারটে কথা আমার চোখে এসছে, তোমার না আসার কথা নয়। এরা এগুলো কখনোই এনকারেজ করে না যে ইস্টবেঙ্গল ক্লাব এত সমাজ কল্যাণমূলক কাজকর্ম করছে। যাই হোক, আমি দেখিনি কখনো আজ পর্যন্ত কাউকে অ্যাপ্রিসিয়েট করতে, উল্টো কন্ডেম করতে প্রচুর দেখেছি। অ্যাকচুয়ালি হয়তো হতাশা থেকে বলছে ফুটবলটা। একসময় ফুটবলটা সম্পর্কে হতাশা সবারই। আমি যখন তুমি যেটা শুরু করলে, আমি 1951 সাল থেকে মাঠে আসছি, তখন ক্লাস 6-এ পড়ি। আমি সদ্য ওপার থেকে রিফিউজি হয়ে এসেছি, আমার থাকার জায়গাও নেই। আমি যেখানে থাকতাম যার সঙ্গে, সে একটি ছেলে সই পড়াতে থেকে পরিচয়। সে বললো ওই বাঙাল ভাষায় তখনকার, কী করছিস তো, কী করবি, মন খারাপ করে বসে আছি, চল আমার সঙ্গে এ না করে আমার জোর করে নিয়ে গেলাম। যখন ইসমানের নামও শুনিনি, ওকে আমাকে চল হাজির হলাম মাঠে খেলা দেখতে। র্যাম্পাটে দাঁড়িয়ে খেলা দেখা, পয়সা কোথায়, পয়সা তো নেই। আমি তো মনে আগে জানতাম, নামই শুনিনি। তো ওই ছেলেটি আমার শেখালো এটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, এটা ইস্টবেঙ্গল মাঠ। যদ্দূর মনে পড়ে সেদিন আমাদের খেলা ছিল ইস্টবেঙ্গল জর্জ সেরিগ্রাফ কি স্পোর্টিং ইন্ডিয়ান কারোর সঙ্গে খেলা ছিল। আমি সেসবের নামও জানি না, নাম শুনিনি তখন। ওর সঙ্গে তারপর আমি বেশ কয়েকবার বারবার নিজে অভ্যেস তো চুরি করলো, আবার অভ্যেস হয়ে গেল। যাই কথাটা ফিরে আসি, কত শেষ হবে না, আমি লম্বা যাই। আমি তো না জানি মাঠে এসেছিলাম, আজও সেই মাঠের সঙ্গে এখনো পড়ে আছি। আমি খুব বিনীত হয়ে বলছি, এই চাকরি করার ক্ষেত্রে আমি কলকাতা ছেড়ে বেশিরভাগ সময় বাইরে থেকেছি এবং পৃথিবীর বহু শহরে থাকতে হয়েছে আমাকে। এটা কি বড় কথা না, অনেকেই থাকে, আমারও থাকা হয়েছে। কিন্তু যেখানেই থাকি না কেন, আমি রেগুলার চেষ্টা করতাম ইস্টবেঙ্গল ক্লাবের রেজাল্টটা কী হচ্ছে জানার জন্য। আমি একটা উদাহরণ না দিয়ে পাচ্ছি না, তখন আমি জেড্ডায় পোস্টেড, সৌদি আরবিয়ার জেড্ডায়। জেড্ডাতে এই আমাদের ফ্লাইট যেত মধ্যরাতে, এই রাত 2-2 আমাদেরটা 2টোর সময়। সেখানে ওই টাইমস অফ ইন্ডিয়া বম্বে এডিশন থাকতো। সেই সময় সারা ভারতবর্ষ জুড়েই, এখন তো কাগজে তেমন স্পোর্টসে কোনো খবর থাকে না, বড় একটা ছোটোখাটো টুর্নামেন্টে কোনো খবর থাকে না, ক্লাবের খবর থাকে না। নিশ্চিত তোমারও মনে নেই, যারা এখানে আগে আনন্দবাজারে অনেক, এমনকি পাওয়ার লিগের স্মল লিগ, 5th লিগের শিডিউল বেরোতো, রেজাল্ট বেরোতো, এখন সেটা তো উঠে গেছে।
যাই হোক, আমি সেখানে দেখতাম টাইমস অফ ইন্ডিয়াতে ইস্টবেঙ্গলের খেলা থাকলে রেজাল্টটা দিয়ে দিত, কলকাতা লিগে ইস্টবেঙ্গল বা কলকাতা লিগে ইস্টবেঙ্গল এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি। আমি সেই খবরের জন্য রাত 2-2 পর্যন্ত জিজ্ঞাসা করতাম, তারপরে কাগজটা এই খবরটা নিয়ে ওখানে আবার কাগজ নিয়ে আসা যেত না, সে আবার ওখানে অনেক রেস্ট্রিকশন ছিল। যাই হোক, এইভাবে আমি ফ্যান তৈরি হয়েছিলাম। আমি এখনও ওই রকমই ফ্যান আছি, অর্থাৎ ওই কারণে আর্ডেন্ট ফলোয়ার এখন সাপোর্টার অফ ইস্ট বেঙ্গল। এখন আমি যেখানেই যাই না কেন এই খবরটা নেওয়ার চেষ্টা, যদি কলকাতার বাইরে থাকি, কী খেলা আছে, খেলা কী খবরটা নেওয়ার চেষ্টা করি অন্তত। যাই হোক, কথা হলো, আমি যদি ক্লাবের সমর্থক হই তাহলে ক্লাবের দুর্দিনে আমি ক্লাব থেকে মুখ ঘুরিয়ে নেব, না ক্লাবকে এনকারেজ করবো যে আপনারা এগিয়ে চলুন, আমরা আছি আপনার সঙ্গে। তোমার বাড়িতে যদি দুর্দেব ঘটে তাহলে তোমার যারা স্বজন তারা কি করবে? তুই মর, এটা বলবে? না শিবম লড়ে যা, আমি আছি তোর সঙ্গে। এটা হচ্ছে অ্যাটিটিউডের প্রশ্ন। আমি যদি সমর্থক হই আমাকে বুঝতে হবে তবে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং গতকাল আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা আপনি এত বছর ধরে আছেন, আপনি মোটামুটি ইতিহাস তো বেশি জানেন, সবাই জানে, আমি একটু আধটু পর্যন্ত। তো এই 100 বছরের ইতিহাসে কখনো এরকম করেছিল? আমি বললাম এক কথায় সরল উত্তর, না। অনেক অবস্থা করছে, এরকম দুর্যোগে কখনো পড়েনি যে আমি জানি না আমার কালকে ভবিষ্যৎটা কি, অর্থাৎ কলকাতা লিগে টিম করতে পারবো কি পারবো না। মানে সবচেয়ে ন্যারোয়েস্ট তো এটাই, সবচেয়ে ন্যারো লক্ষ্য যদি থাকে হচ্ছে কলকাতা লিগের টিমটা হবে কি হবে না, সে উত্তরও আমার কাছে নেই। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এই দুর্ভাগ্য ইস্টবেঙ্গলের জীবনে আগে কখনো আসেনি, এই এলো। অনেক দুর্ভাগ্য আগে এসছে, আমরা অতিক্রম করে বেরিয়ে এসছি, আশা করি এটাও বেরিয়ে যাব। একটা উদাহরণ দিলে বললেই বুঝবে। আমরা তো, তুমি তো ছেলে মানুষ, আর তুমি কোথাকার লোক আমি জানিও না। আমি একটু আগেই বললাম আমি বর্ন রিফিউজি, এবং এখনও বলি আমি বর্ন রিফিউজি। জন্মেছিলাম সব রিফিউজি হওয়ার জন্য, এখনও রিফিউজি হয়ে আছি, এখনও আমার কোথাও ঘর বাড়ির কোনো ঠিকানা নাই। যাই হোক, তো সেই রিফিউজি থেকে এই যে লক্ষ লক্ষ মানুষ বস্ত্রহীন এদেশে এসেছিল, আজকে তাদের অবস্থা দেখো তো। সেই রিফিউজির ঘরের ছেলেরাই আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যায়ে রাজত্ব করছে তো। সার্ভে করে দেখতেই পাবে, যেখানে যত পজিশনে মোটামুটি বাঙালিরা আছে দেখবে সব কটা অরিজিন হচ্ছে পূর্ব বাংলা। তার মধ্যে বেশি পাবে তুমি ঢাকা বা বিক্রমপুরের। আমি বিক্রমপুরের ইতিহাস পড়ে পড়ে অবাক হয়ে যাই, কারা কারা সব লোক ওই বাড়িতে ওই একটি জায়গা থেকে বেরিয়েছে। যাই হোক, সেটা তুমি খুঁজে দেখে নিতে পারো যে কেউ। এটা উদাহরণ এই জন্য বললাম, আমরা সেখান থেকে উঠে এসেছি। রিফিউজি কিচ্ছু নেই আমাদের, সেখান থেকে আজকে অনেক রিফিউজি অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হোক, বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে, বড় বড় কোম্পানি করছে। কাজে এটাই আমাদের আগেই বলি, দিস ইজ নট দি লাস্ট পোর্ট, দিস ইজ নট দি লাস্ট ডে। রাইট, কোথাও একটা অন্ধকারের মধ্যে একটা আলোর উৎস খোঁজার একটা প্রবণতা আপনি খুঁজে পাচ্ছেন এখানে। এবং এটা বাস্তব যে এখানে প্রায় 400 জনের উপরে কমেন্ট করেছে। মানে আমি ভেরি সরি যে আমি 400টা কমেন্ট এখানে নিতে পারলাম না, এত কমেন্ট, এত প্রশ্ন মানুষের মধ্যে। কিন্তু সকলেই, আমি শেষ প্রশ্ন আপনার কাছে একটা জিজ্ঞাসা করবো। আপনি ইতিহাসের কথা বলছেন, বাট এইখানে যারা কমেন্ট করেছেন মুষ্টিমেয় বহু ভদ্রলোক, মানে ম্যাক্সিমাম লোকই শুধু চাইছে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএলে খেলুক। এবং সেক্ষেত্রে তো এটাও বাস্তব যে কর্তারাই তো সব, ক্লাবটাকে তো কর্তারা চালিয়েছেন এতদিন ধরে, এবং তারা তো আপনাদের উপরেও একটা ডিপেন্ড করে আছে যে কর্তারা হয়তো কিছু একটা সলিউশন বার করবেন, ইস্টবেঙ্গল দেশের 1 নম্বর লিগ আইএসএলে খেলবে। সে সকল সমর্থকদের জন্য আপনি কি বলবেন? আমার শেষ প্রশ্ন এটাই আপনার কাছে। প্রথম কথা হলো, কর্তারা কিন্তু এটা কিছুতেই ইনহেরিট করেনি। কোনো কর্তাকে তার পিতৃকুল ঠাকুর দ্বারা দিয়ে যায়নি কর্তৃত্বটা। আমাদের যারা যদি কর্তা যারা বলছেন, সদস্যরাই আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
আমি আকাশ থেকে পড়ে এসে বা পৈতৃক সূত্রে এই চেয়ারে বসে নেই, এটা একটা মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে পৈতৃক সূত্রে আছে, আমি নেই। আমাকে কেউ আগেও চিনত না, এখনও কেউ চিনে না, কেউ যায় আসে না, কিন্তু আমি ভোটে নির্বাচিত হয়ে এইখানে আছি। একবার নয়, যতবার ভোট হয়েছে ততবার নির্বাচিত হয়েছে, হয়ে এখানে আছে। এক তা সত্ত্বেও যারা করে বলছেন খেলতে চাই, তো শর্তগুলো বুঝতে হবে। তো সবাই তো কি বলবো, পরীক্ষা যারা দেয়, স্কুলে যারা যায়, সবাই তো পাস করতে চায় বা ফার্স্ট হতে চায়। সবাই পাস করে না, সবাই ফার্স্টও হয় না। আমরা এত বছর প্রায় ফার্স্ট হয়ে এসেছি, 100 বছরের মধ্যে বিভিন্ন উত্থান, কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড করে এসেছি। একটু আগে বললাম বিশাল দুর্বিপাকে পড়েছি, এটা বেরিয়ে আসবো, সময় দিতে হবে একটু। আর যারা এরকম কাছে, হোয়াট ইজ ইয়োর কন্ট্রিবিউশন, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। হোয়াট ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড ফর দ্য ক্লাব। ক্লাব তোমাকে 100 বছরে এত আনন্দ দিয়েছে, এত উল্লাস দিয়েছে, এত ট্রফি দিয়ে, যা তুমি গর্ববোধ করো, যে আমি গর্বিত বোধ করো তো ক্লাবের জন্য, এই করছি ইস্টবেঙ্গল আমার, এই করছি আমার ইস্টবেঙ্গল মুখ, আমার ইস্টবেঙ্গল বলে উত্তেজিত বোধ করে, খুব ভালো। এটা ক্লাব তো করেছে, তুমি ক্লাবকে বিনিময়ে কি দিয়েছো? সেই জন এফ কেনেডির সেই প্রশ্ন, ডোন্ট কোয়েশ্চেন হোয়াট the country can give you. You ask what you can do for the country. That's the question. Exactly. What you can do for the club? Come forward. আমি তো বলেছি, come forward. আপনি সদস্যদের কথা বললেন, কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে, সদস্য সংখ্যা তো 4000 জন। ইস্টবেঙ্গল ক্লাবে তো কোটি কোটি সমর্থক, তাদেরও তো একটা ভিউ আছে, তাদেরও একটা আবদার আছে আপনাদের কাছে। আবদারের জন্যই তো খেলাগুলো হয়, কিন্তু আলটিমেটলি সেই আবদারটাকে বাস্তবায়িত করতে গেলে কিছু কন্ট্রিবিউটের দরকার। এই যেমন ধরো, যখন তুমি এই কি বলবো, একটা অমিতাভ বচ্চনের এত ফলোয়ার আছে, কী করে হলো? তারা তো আর অমিতাভ ছবি করার জন্য কন্ট্রিবিউট করেনি, ছবি দেখে কন্ট্রিবিউট করেছে, রাইট? আমাদের এখানে কি হয়, খেলা দেখতে গিয়ে আমি টিকিট কাটি, যদি কাটি আর কি, অনেক ক্ষেত্রে কাটে না, সে টাকাটা যে কার কাছে, আইএফের কাছে। ক্লাব তো কিছু পায় না। তুমি ভালো করে জানো, ওই যে কলকাতা ময়দানে ফুটবল আয়োজন করে কোনো ক্লাব কোনো পয়সা পায়? কিছু পায় না। কিন্তু ক্লাবগুলো বছরের বছর এটা করে যাচ্ছে। কার জন্য করে যাচ্ছে? ওই সমর্থকদের জন্য। So club has already been catering to your need. Now ask yourself what you can do for the club. এখানে আরেকজন এটা প্রশ্ন করেছেন যে জনি অ্যাকোস্তা একটা ফাইন হয়েছিল ফিফাতে, সেটা আপনিও জানেন। অমিত সিংও একটা চুক্তিভঙ্গের একটা অভিযোগ করেছে ফিফাতে। তো যদি শ্রীসিমেন চলে যায়, আপনাকে তো এই বিষয়গুলো থেকেও বেরিয়ে আসতে হবে, এবং আলটিমেটলি টিম হবে কি হবে না সেটা তো আপনারও একটা বড় প্রশ্ন চিহ্ন। মেলাচ্ছে কেন? সব ভিন্ন 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 ইস্যু, সব করে আলাদা আলাদা ইস্যু। অ্যাকোস্টা চলে গেছে, ফাইনাল ডিউজ হয়েছে, মিটিয়ে দিয়েছি। অ্যাকোস্টা দিয়ে কোনো সমস্যা নেই এখন। তার জন্য কেউ কিছু, কেন সদস্য সমর্থক কেউ কিছু কন্ট্রিবিউট করেছে? আনসার ইজ নো। এই অ্যাংজাইটি দেখানোর তো কোনো মানে হয় না। আর এই যে কি নাম বলে, সে নামই আমি শুনি, কদিন আগে দেখলাম কাগজে, অমিত সিং। আমি ওদের মিডল ইস্টে কোনো একটা জায়গা থেকে আমি নামই শুনি কোনো কারণে করছি। ও কবে সই করিয়েছিল, আদৌ সই করেছে কিনা, তারও কন্ট্রোভার্সি আছে। আমাদের ক্লাব থেকে বলছে আমার কখনো সই করাইনি, ওরা কথাবার্তা কিছু বলেছিল, এখানে অনেক কন্ট্রোভার্সি। এবং সেই কন্ট্রোভার্সির ক্ষেত্রে আমি কাউকে ব্লেম করছি না। ওই যে একটু আগেই বলেছিলাম, যখন আমরা এই টার্মশিট সই করার সময় অনেক খামতি থেকে গেছে, কোয়েসের সঙ্গে যখন সম্পর্ক আমরা ছিন্ন করি, সেখানে আমাদের অনেক খামতি থেকে গেছে। অনেক কিছু আমাদের দেখা উচিত ছিল, না দেখেই করে দেওয়া হয়েছে। আমি কাউকে ব্লেম করছি না, আমি আই এম অ্যাডমিটিং আওয়ার ফেলিওর বলেছি, সেখানে আমিও আছি। আমি নিজের দায়িত্ব কখনো অস্বীকার করি না। ক্লাব যতক্ষণ আমি ক্লাবের সঙ্গে যুক্ত আছি, তখন ক্লাবের যা কিছু ক্ষতি হোক, ভ্রান্তি হোক, এটা আমিও তার জন্য দায়ী। তো এই যে সেই লোকটির কথা আমি অবভিয়াসলি আমি জানি না, নিশ্চয় কেউ করেছিল, আমাকে বলেনি বা বলেছে, বা আমি ভুলে গেছি, এমনও হতে পারে। তো যাই হোক, কারণ তো একদিনও খেলেন, আমি শুনেছি কোনদিন জার্সিও গায়ে যায়নি। কী করে আমার প্লেয়ার হলো, কেন ওর জন্য পেমেন্ট করবো, কিছুই জানি না, সেসব নিয়ে এখন
চলতে থাকবে মামলা মকদ্দমা, প্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন এটসেট্রা। তো বক্তব্যটা কি এতে ওদের কেউ প্রশ্ন নেই তো, কারণ সেটা তো কিছু ট্রান্সফার হচ্ছে না ইয়ের উপরে, এই সদস্য সমর্থকদের উপরে। যেই যে সমস্যা হচ্ছে এইগুলো হওয়া উচিত না, উচিত ছিল না, যেমন আগে হতেও না এগুলো। আই ক্যান টেল ইউ ভেরি ক্লিয়ারলি, প্লেয়ারদের পেমেন্ট সম্পর্কে স্বদেশি বা বিদেশি ইস্টবেঙ্গল ক্লাবে কখনো কোনো সমস্যা ছিল না, কখনো হয়নি। তোমার মনে থাকবে আমাদের প্রতিবেশী ক্লাব বহু আগে থেকে 50-এর দশক কি 60 দশক থেকেই ফিফা ফাইন করে যাচ্ছে ওদেরকে বিভিন্ন কারণে, এ প্লেয়ার সে প্লেয়ার নানা কারণে। আমরা তখন বলতে গেলে আমাদের ক্লাবে হয় না। আমি খুব লজ্জিত আজকে আমাদের ক্লাবে এগুলো হচ্ছে না, হয় উচিত ছিল। কারণ আমি ব্যক্তিগতভাবে এই ধরনের অপরিচ্ছন্ন কার্যকলাপ বিন্দুমাত্র পছন্দ করি না। যা যা ডিউজ দ্যাট হ্যাজ টু বি পেইড। আমি ডিউজ আটকে রেখে কিছু করে পক্ষপাতী নই। যাই হোক, এটা হচ্ছে, কেন হচ্ছে, কার হয়েছে, সেটা আলাদা বিষয়। হলে দ্যাট হ্যাজ টু বি ট্যাকেল। তো এটা নিয়ে তো সদস্য সমর্থকদের কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ সে তো ওদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না যে আপনি টাকাটা হচ্ছে না। আর দিস ইজ নট গোয়িং টু এফেক্ট ইউর টিম ফরমেশন আর টিম পারফরমেন্স, কোনোটাই কিছু হচ্ছে না। আমার লাস্ট প্রশ্ন এই আড্ডার, আপনারা অনেকে প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন, আমার মনে হয় যে সমস্ত উত্তর আপনারা পেয়ে গেছেন। শেষ প্রশ্ন আপনাদের জন্যই, যে এত সমর্থকরা, এটা বাস্তব যে হয়তো ক্লাবের প্রতি কোনো কন্ট্রিবিউট করে না সে অর্থে ফিনান্সিয়ালি, বাট এটাও তো বাস্তব, ঝড় জল রোদ বিভিন্ন, আমারও বহুজন আছে কলেজ করে স্কুল না গিয়ে খেলাটা দেখতে যায়, সেটাই তো টিমটার প্রতি একটা ভালোবাসা, যেটা নিয়ে অফিসিয়ালরা একটা গর্ব করে যে আমাদের একটা হিউজ ফ্যান বেস আছে। এই ফ্যান বেসটাও তো ক্লাবের একটা অহংকার, অলংকার। তো তাদের উদ্দেশ্যে ক্লাব সচিব, যেহেতু আপনি অফিসিয়ালি সবচেয়ে শেষ কথা, অফিসিয়ালি শেষ কথা ইস্টবেঙ্গল ক্লাবের, তার বার্তা কি থাকবে? সমর্থকরা কি এত উদ্বিগ্ন? সত্যি রাতে অনেকের সোশ্যাল নেটওয়ার্কে আমি বিভিন্ন কমেন্ট দেখি, টেনশন হচ্ছে, ব্রাইট চলে গেছে, টিম হচ্ছে না, মোহনবাগান ভালো টিম করেছে, এটিকে মোহনবাগান অবভিয়াসলি। তো তাদের উদ্দেশ্যে ক্লাব সচিব কল্যাণ মজুমদারের কী বার্তা থাকবে? এটা আমার এই আড্ডার, যারা আমার অনুষ্ঠান দেখলেন, এই আড্ডার শেষ প্রশ্ন ওদের তরফ থেকে আমি আপনাকে করলাম। তোমার প্রশ্নের দুটো ভাগ এসে গেছে, শুধু আমি একটা ভাগে উত্তর দেবো, আর একটা ভাগের প্রসঙ্গে যাবই না। সেটা হচ্ছে সদস্য সমর্থকদের কী বক্তব্য। আমি বলেইছি অলরেডি, এই দুর্দিনে মানুষ যা করে, তাই আরও শক্তভাবে ক্লাবের পেছনে থাকা, ক্লাবকে সমর্থন করা, ক্লাবকে বলানো, আপনি আইএসএল খেলতে পারুন না করুন, আমরা আছি ইস্টবেঙ্গলের সঙ্গে। ইস্টবেঙ্গল আগে যেমন পতাকা হাতে করে বা মশাল হাতে করে দুর্জয় গতিতে এগিয়েছে, আপনারা এগিয়ে চলুন, এগিয়ে চলতেই হবে। এটাই ইস্টবেঙ্গলের মোটো। ইস্টবেঙ্গল দুর্বিপাক অতিক্রম করে করে আজকে এখানে এসছে। আবার একটা দুর্বিপাকে পড়েছি, চেষ্টা করছি কীভাবে যত দ্রুত বেরিয়ে আসা যায়। সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবো। শেষ ধাপে আসার একটা বাণী, আলোর অন্ধকারের ফলে আলোর একটা উৎসরণের পথ হয়তো দেখালেন ক্লাব সচিব, ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদার। অনেকে কমেন্টস করলেন, অনেকে আমাদের অনুষ্ঠান দেখলেন, প্রায় আমি নিজে দেখছিলাম 200 জনের উপরে আমাদের এই সঙ্গে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানে যে হেডলাইন আমরা দিয়েছিলাম যে কি হতে পারে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ, সেটা ক্লাব সচিব কল্যাণ মজুমদার পরিষ্কার বললেন, ভবিষ্যৎ হয়তো এখনও বলার মতো জায়গায় আসেনি, সবটাই হয়তো শ্রী সিমেন্ট বা ইস্টবেঙ্গলের উপরেই নির্ভর করছে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ফ্যানদের আশ্বস্ত হওয়ার মতো কোনো কারণই দেখাতে পারলেন না। শুধু একটাই আবেদন উনি করলেন, পাশে থাকুন ইস্টবেঙ্গল ক্লাবের, কারণ ইস্টবেঙ্গল ক্লাব মানে লড়াই করে হয়তো এবারও একটা নতুন পথ খুঁজে পাবে ইস্টবেঙ্গল ক্লাব। সঙ্গে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের। এবং এই সমগ্র ইন্টারভিউটা কিছুক্ষণ পরে, এটা ফেসবুক লাইভ ছিল, আমাদের ইউটিউব চ্যানেলে সমগ্র ইন্টারভিউটা পাবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকল।